আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে তোমাদের পদার্থের অবস্থা ও চাপের অধ্যায় আমি এবং সৃজনশীল সব পাঠিয়েছি। তোমরা সৃজনশীলগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আমাকে দেখিয়েছো, আবার কিছু সমস্যা পাঠিয়েছো যা অত্যন্ত সহজ। এ থেকে আমি বুঝলাম যে তোমাদের অনেকেরই পদার্থের অবস্থা ও চাপের যে চাপটা সম্পর্কে খুব একটা ভালো ধারণা হয় নাই। আমি আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করব যে তোমরা চাপটাটা ভালোভাবে সবগুলো পার্ট মানে বিভিন্ন অংশগুলো আমি যে পাঠিয়েছি এগুলো আবার একটু ভালো করে পড়বে, কারণ বইয়ের অধ্যায়ে ভালো করে না জানা থাকলে সৃজনশীল প্র্যাকটিস করে কোনো লাভ নেই। আর এখানে আরেকটা কথা, বইয়ের কিছু সমস্যা তোমরা পাঠিয়েছো, আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো আছে সেগুলো ডাউনলোড করা অবশ্যই আছে, সেগুলো আবার দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ আমি যখন ওই সমস্যাগুলো আবার সমাধান করবো সেম ভিডিওর মতোই হবে। তো আমি রিকোয়েস্ট করবো যে সমস্যাগুলো তোমরা পাঠিয়েছো বইয়ের, সেগুলো আবার ভিডিওগুলো আবার দেখো, দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের সৃজনশীল প্রশ্ন। তো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমি এখানে অলরেডি উল্লেখ করছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ইটের ভর দেওয়া আছে, আর ইট আর পানির ঘনত্ব দেওয়া আছে। তো আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে ইটটি ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে। তো একটা জিনিস লক্ষ্য করো, চাপের সূত্র হচ্ছে P = F/L। আসলে আমি এখানে যে সৃজনশীলগুলো আলোচনা করব, বেশিরভাগ সৃজনশীল প্রশ্ন তোমাদের সমাধান দেওয়া আছে। তো এখানে আমি অঙ্ক করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। তো আমি জাস্ট কিভাবে করতে হবে আমি প্রসেসটা জাস্ট দেখাই দিব প্রত্যেকটা প্রশ্নে, আর তো সমাধান তো দেওয়াই আছে। তোমরা অবশ্যই কিন্তু নোট করে নিতে হবে, কারণ এই চাপটা যদিও চাপটা যেরকম অধ্যায়ও কঠিন, আবার সৃজনশীল প্রশ্নগুলোও কিন্তু কিছুটা জটিল। তো দেখো তাহলে এই চাপ আমাদের বলছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ mx। তাহলে দেখো ম্যাক্সিমাম চাপ পেতে হলে ক্ষেত্রফল হতে হবে কম। তার মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটার মধ্যে এমন দুইটি আমরা বেছে নিতে হবে যেখানে ক্ষেত্রফল সবচেয়ে কম থাকে, কারণ ক্ষেত্রফল কম থাকলে আমি ম্যাক্সিমাম চাপটা পাবো। তো দেখো আমি যদি এটা নিই ক্ষেত্রফল বেশি হবে, এটা নিলেও ক্ষেত্রফল বেশি হবে, কিন্তু এটা নিলে ক্ষেত্রফল আমার কম হবে। তাহলে আমি 12 আর 6 নিতে পারি, তাহলে ক্ষেত্রফল হবে 6 × 12 = সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারকে তোমরা মিটার স্কোয়ারে নিতে হবে। তো আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে ভাগ করতে হবে 10⁴ দিয়ে, অর্থাৎ যা হবে এটাকে 102টা দিয়ে অর্থাৎ 10⁴ দিয়ে ভাগ করলে, অথবা যা বের হবে এটাকে 10⁻⁴ দিয়ে গুণ করলে তোমার মিটার স্কোয়ার বের হবে। তাহলে ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ারকে এই দুটো নিতে হবে, এই দুটো ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিব, এই মিটার স্কোয়ারটা এখানে বসাবো। তাহলে আর দরকার কার মান? এফ এর মান। আমরা জানি F = F, এর মানে বল আর ওজন একই কথা। তার মানে আমরা এফ এর মান বের করবো, ওজনের মান, তাহলে W = mg। এম এর মান অলরেডি আমাদের দেওয়া আছে, কত? 2.25 কেজি। আর জি মান তো আমরা জানি 9.5, এটাও দেওয়া আছে, মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখো এই যে ওজন, এই ওজন যে ওজন বস্তুর যে ওজন সেটিও তো তার উপর প্রযুক্ত বল, তাহলে এই ডাব্লিউ এর মানটাই এফ এর মান। তাহলে আমরা কার মান পেয়ে গেলাম? অলরেডি ডাব্লিউ এর মান, দ্যাট মিন্স এফ এর মান পেয়ে গেলাম, এখানে বসাবো। আর ক্ষেত্রফল তো বলেই দিলাম, ম্যাক্সিমাম চাপ পেতে হলে ক্ষেত্রফল হবে এটা। আর অনেক সময় পরীক্ষা আসে মিনিমাম চাপ বের করো, তখন নিশ্চয়ই ক্ষেত্রফল আমার হবে সবচেয়ে বেশিটা, তাহলে এখানে ক্ষেত্রফল তখন এটা হবে। ঠিক আছে, অনেক সময় মিনিমাম চাপও আসে, অনেক সময় ম্যাক্সিমাম চাপও আসে। তাহলে মিনিমাম চাপের বেলায় হবে দৈর্ঘ্য আর প্রস্থের এটা গুণ, আর ম্যাক্সিমাম চাপের বেলায় আসবে 12 আর 6। এখানে 12 আর 6 দিয়ে তুমি ক্ষেত্রফল বের করে সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিয়ে তারপরে মানগুলো বসাবে, তারপরে অঙ্কটা বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নাম্বারটা আলোচনা করব। ইটির সাথে সম আয়তনের এবং 400 কেজি মিটার/3 ঘনত্বের একটি কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে পানিতে ভাসবে না ডুববে, গাণিতিক যুক্তির মাধ্যমে ব্যাখ্যা। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। ইটটা তো আছে, ইটের সাথে আমরা কি জোড়া লাগাবো? সাথে একটা কাঠের টুকরা। ধরে এই হলো কাঠের টুকরা। অলরেডি বলছে ইটের আয়তন আর কাঠের টুকরার আয়তন কি সমান, তাহলে ইটের আয়তন আগে বের করবে। তাহলে প্রথমে কার আয়তন বের করতে হবে? ইটের আয়তন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা দেওয়া আছে, তিনটা গুণ করলে ইটের আয়তন বের হবে এত সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হবে, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিলে কি করতে হবে? 100 কয়টা? 3টা না? 100 সেন্টিমিটার 1 মিটার, 100 100 100, তার মানে 10⁻6 দিয়ে ভাগ করতে হবে, অথবা যা বের হবে এটাকে 10⁻6 দিয়ে গুণ করলে মিটার কিউব হয়ে যাবে। তাহলে প্রথমে ইটের আয়তন বের করবা, কোন এককে বের হবে? সেন্টিমিটার কিউবে। সেন্টিমিটার কিউব থেকে কোন এককে নিবে? মিটার কিউবে। তাহলে ইটের আয়তন যা, ওই কাঠের আয়তনও তা, কারণ সমায়তন বলছে। তাহলে টোটাল এবার ইটের আয়তন এবং কাঠের আয়তন কি করবা? দুইটা একসাথে যোগ করবা। এবার কি করতে হবে?
ইটের আয়তন বের করলাম, কাঠের আয়তন বের করলাম, টোটাল একসাথে যোগ করলাম। এবার ইটের ভর দেওয়া আছে অলরেডি কত 2.25। এবার আমাকে বের করতে হবে কাঠের ভর। আমি দেখি কাঠের ভর, কাঠের অলরেডি ঘনত্ব দেওয়া আছে, কাঠের ঘনত্ব দেওয়া আছে। আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু কি, ভর বাই আয়তন। তাহলে ভর ইকুয়াল টু কি, আয়তন পূরণ ঘনত্ব। তার মানে ইটের আয়তন আর কাঠের আয়তন যা, সেই আয়তনের সাথে ইটের ঘনত্ব গুণ করলে ইটের কি পাওয়া যাবে, ভর। তাহলে কার কার ভর পেলাম, ইটের ভর পেলাম, কাঠের ভর পেলাম। তাহলে ইটের ভর আর কাঠের ভর দুইটা কি করলাম, যোগ করলাম, তাহলে মোট ভর পাওয়া যাবে। এবার মোট ভর বা একটা কাজ করতে পারো, ইট ও কাঠের মোট ওজন টোটাল ভর বের করলাম। কার ভর, ইটের ভর, আর কার ভর, কাঠের ভর। তাহলে ইটের ভর আর কাঠের ভর দুইটা একসাথে যোগ করলে মোট ভর বের হবে। মোট ভরকে জি দ্বারা 9.8 দ্বারা গুণ করলে মোট ইট এবং কাঠ দুইটার একসাথে কি বের হবে, ওজন। ঠিক আছে, এইটার ওজন বের হবে। কার ওজন, ইট এবং কাঠের ওজন। এবার তোমরা আমরা জানি ইট ও কাঠের, এবার আমরা কাঠের সময়তন পানির ওজন বের করব, অর্থাৎ অপসারিত পানির ওজন বের করব। অপসারিত পানির ওজন আর প্লবতা একই কথা, তার মানে ভি রো জি। এই ভি হচ্ছে টোটাল এই দুইটা যে সমষ্টির আয়তন, রো হচ্ছে পানির ঘনত্ব, আর জি হচ্ছে 9.8। এবার এর অপসারিত পানির ওজন আর এটার ওজনের সাথে তুলনা করলে তোমার বাঁচবে না ডুববে বের হয়ে যাবে। আমি আবার বুঝাই বলি। প্রথমে তোমাকে ইটের কি বের করতে হবে, আয়তন, ওটা গুণ করে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হবে। নিলাম মিটার কিউবে। মিটার কিউব নেওয়ার পর ইটের আয়তন আর কাঠের আয়তন সমান, দুইটা আয়তন সমান। এবার কাঠের আয়তনকে কাঠের ঘনত্ব দ্বারা গুণ করলে কাঠের ভর পাওয়া যাবে। ইটের ভর আর কাঠের ভর যোগ করলে দুইটা বস্তু, কারণ এই ধরো এই হচ্ছে আমার ইট, হ্যাঁ, আর এই হচ্ছে আমার কাঠ, দুইটা একসাথে যোগ করলে দুইটার ভর একসাথে হবে। তাহলে দুইটার ভর একসাথে যোগ করে টোটাল ভরকে জি দ্বারা গুণ করলে ইট এবং কাঠের মোট ওজন বের হবে। এবার এই মোট ওজন বের করার পর এবার দেখো আমরা এরকম আলোচনা করছি না, এই হলো ধরা পদার্থ। এখানে যদি বস্তুর ওজন ডাব্লিউ হয় আর প্লবতা বের করবো, প্লবতা মানে W1 বের করবো। তো প্লবতার সূত্র হচ্ছে ভি রো জি। এটা হচ্ছে ভি হচ্ছে ইট এবং কাঠের মোট আয়তন। অলরেডি মোট আয়তন আমরা বের করছি, ইটের আয়তন আর এটার আয়তন দুইটা একসাথে যোগ করলে মোট আয়তন বের হবে। দুইটার আয়তন গুণ কার ঘনত্ব, পানির ঘনত্ব, গুণ 9.8। এবার এইটার সাথে ওই ডাব্লিউ মানে টোটাল এই দুইটার ওজন তুলনা করবা। তো দেখো উত্তরে দেওয়া আছে টোটাল ইট এবং কাঠের ওজন হচ্ছে 29.106 আর অপসারিত পানির ওজন হচ্ছে 35.28। তার মানে কি, প্লবতার মান বেশি, অর্থাৎ টোটাল ওজন বের হয়েছে 29.106 নিউটন। ইট এবং কাঠ দুইটা সমন্বয়ে, দুইটা একসাথে। আর অপসারিত পানির ওজন বের হয়েছে কত, 35.28 নিউটন। এবার তুমি ব্যাখ্যা করবে যে আমরা জানি যে বস্তুর ওজন থেকে যদি অপসারিত পানির ওজন অর্থাৎ প্লবতা যদি বেশি হয় বস্তুটি কি হবে, ভাসবে। সুতরাং বস্তুটি কি হবে, আংশিক নিমজ্জিত অবস্থা ভাসবে। ওকে, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমরা পরেরটা আলোচনা করতেছি। লক্ষ্য করো আমাদের পরের প্রশ্ন হচ্ছে যশোর বোর্ড 2020। এই প্রশ্নটা আমরা এখন আলোচনা করছি। আমাদের দেওয়া আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার। এই হলো সিলিন্ডার। নিরেট বলতে কি, ভিতরে ফাঁপা নাই, সম্পূর্ণ। তাহলে এটার ব্যাসার্ধ কত, এখান থেকে এখান পর্যন্ত এটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ আর এর মান আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আর এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, আর উচ্চতা এস ইকুয়াল টু 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তাহলে যে এর মধ্যে ছেড়ে দিল এলো, আর ভর দেওয়া আছে সিলিন্ডারের ভর এম ইকুয়াল টু দেওয়া আছে কত, 250 গ্রাম, 250 গ্রাম। আর কি দেওয়া আছে, আর পানি ঘনত্ব আমরা জানি 1000। অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় না দেওয়াও থাকে। লক্ষ্য করো আমাদের গ নম্বর হচ্ছে কূপের তলদেশে পানির উচ্চতা নির্ণয় করো। তো পানির টোটাল কূপের তলদেশে পানির চাপ, তো চাপ ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু এস রো জি। এখানে এস বলতে সিলিন্ডার
12 সিলিন্ডার, একটি নিটের সিলিন্ডার 12 মিটার গভীর বিশিষ্ট একটি পানিপূর্ণ কূপ। তার মানে এই টোটাল এখান থেকে এখান পর্যন্ত উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে পানির চাপ কত হবে? চাপ পি ইকুয়াল টু, যেমন এই প্রশ্নটা অনেক সহজ, না দিলেও হতো। চাপ পি ইকুয়াল টু এস রোজি, এখানে এস এর মান 12 সেন্টিমিটারকে মিটারে নিবা। টোটাল যে পানিটা মানে এটা তো সিলিন্ডার, এখানে এই পানির উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার, সিলিন্ডারের উচ্চতা না, পানির উচ্চতা। আমি আবার একবার পড়ে নিই। একটি নিরেট সিলিন্ডারকে 12 মিটার গভীর বিশিষ্ট পানিপূর্ণ, তার মানে এটা পানির উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা না, সিলিন্ডারের উচ্চতা না, সিলিন্ডারটা এটার ভিতরে আছে। তাহলে এখানে টোটাল পানির উচ্চতা হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তার মানে পানি কি পরিমাণ পাত্রের মধ্যে চাপ প্রয়োগ করবে সেটা বের করতে বলছে। তো আমরা জানি চাপ ইকুয়াল টু এস রো জি, এস হচ্ছে পানির উচ্চতা, এই সেন্টিমিটারকে তুমি মিটারে নেবা, রো হচ্ছে পানি ঘনত্ব 1000 আর 9.8 শেষ। এবার আমরা ঘ নাম্বারটা আলোচনা করব। কূপে পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুববে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত। তো কোন বস্তুকে পানিতে ডুববে না ভাসবে তা নির্ভর করে দুইটা বস্তুর ওজন এবং প্লবতার উপর। তাহলে প্রথমে বস্তুর ওজন নির্ণয় করতে হবে। তো বস্তুর ওজন নির্ণয় করতে হলে এখানে আমাদের কি দেওয়া আছে? ভর। এই তো বস্তুর ভর দেওয়া আছে, এটার সাথে যদি আমরা নিয়ে গুণ করি 9.8, তাহলে বস্তুর ওজন পাওয়া যাবে। তাহলে প্রথমে সিলিন্ডারের ওজন বের করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। ঠিক আছে, কারণ আমরা ডাব্লিউ আর প্লবতার সাথে, প্লবতা মানে ডাব্লিউ, এটার সাথে তুলনা করব। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এম এর মান অলরেডি 250 গ্রাম দেওয়া আছে, 250 গ্রামকে কেজিতে নিয়ে যাবে, তো কেজিতে নিয়ে গেলাম, আর যে মান হবে 9.8, তাহলে বস্তুর ওজন পাওয়া যাবে। এবার প্লবতা বের করবো। আমরা জানি প্লবতা আর হারানো ওজন একই কথা। তাহলে ডাব্লিউ মান ইকুয়াল টু কি লিখতে পারি? ভি রো জি। এই ভি হচ্ছে সিলিন্ডার আয়তন, রো হচ্ছে যে সিলিন্ডারটা যে তরল আছে, তরল করতে অপসারিত তরলের ঘনত্ব, মানে সিলিন্ডার আয়তন আর অপসারিত তরলের আয়তন একই কথা। তাহলে সিলিন্ডার আয়তন বের করা মানে কি? অপসারিত তরলের আয়তন একই, আর এটা হচ্ছে তরলের ঘনত্ব, আর এটা 9.8। তাহলে ভি এর মান বের করবো। তো ভি এর মান যেহেতু সিলিন্ডার, আমরা তাহলে সিলিন্ডার আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে কি? পাই আর স্কয়ার এস। তাহলে আমরা ভি ইকুয়াল টু লিখবো পাই আর স্কয়ার এইচ। এবার এখান থেকে দেখো পাই মান 3.1416, আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটারকে তুমি ইয়াতে নিবা, মিটারে নিবা। আর সিলিন্ডারের উচ্চতা এখানে সিলিন্ডার 12 মিটার উচ্চতা, হ্যাঁ সিলিন্ডার উচ্চতা 12 সেন্টিমিটার দেওয়া আছে, আর পানির গভীরতা দেওয়া আছে 12 মিটার। এটা আমরা বের করবো গতে, পানির গভীরতা দেওয়া আছে 12 মিটার, আর সিলিন্ডারের উচ্চতা ঠিক আছে, এখানে 12 সেন্টিমিটার দেওয়া আছে, সিলিন্ডারের উচ্চতা এটা 12 সেন্টিমিটার ঠিক আছে, আর পানির গভীরতা দেওয়া আছে 12 মিটার। সরি, আমি প্রথমে খেয়াল করিনি। তাহলে এই 12 মিটারকে কাজে লাগিয়ে প্রথমেই এই গতে বের করবা। সরি, আমি মনে হয় তখন 12 সেন্টিমিটার ব্যবহার করতে বলছি। 12 সেন্টিমিটার কিন্তু সিলিন্ডারের উচ্চতা, আর পানির উচ্চতা দেওয়া আছে 12 মিটার, 12 মিটার গভীরতা। তাহলে গ নাম্বার ব্যবহার করার সময় চাপ পি ইকুয়াল টু এস রো জি, এস এর মান ব্যবহার করবে 12 মিটার, আর রো জি ঠিক আছে। আর এখানে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। তো দেখো এখানে পাইয়ের মান 3.1.6, আর এর মান এই 5 সেন্টিমিটারকে মিটারে নিবা, মিটারে নিয়ে এখানে বসিয়ে স্কয়ার করবা, আর এই 12 সেন্টিমিটারকে মিটারে নিয়ে এখানে বসিয়ে কার মান পাবা? ভির মান। ভির মান মানে সিলিন্ডার আয়তন। সিলিন্ডারের আয়তন যা, সিলিন্ডার দ্বারা অপসারিত তরল আয়তনও তা। তো এইটা এখানে বসাবা সিলিন্ডার আয়তন, দ্যাট মিন্স সিলিন্ডার দ্বারা অপসারিত তরল আয়তন, আর এখানে অপসারিত তরল ঘনত্ব, তার মানে 1000 ইন্টু জি। এবার এটার মান হচ্ছে প্লবতা, এই প্লবতার সাথে এটা তুলনা করবো। যদি এটা থেকে এটার মান বেশি হয়, এটার মান অলরেডি কত বের হয়েছে? এটার মান বের হয়েছে 2.352, এটার মান 2.352 এত নিউটন। আর এটার মান বের হয়েছে কত? 9.2365। তার মানে কি? এখানে প্লবতার মান এটা থেকে অনেক বেশি, তার মানে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থা ভাসবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি এটাও শেষ। এবার আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2020 এই প্রশ্নটা। এখানে আমার উদ্দীপকে অনেকগুলো তথ্য দেওয়া আছে। তোমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা ছিল গ নাম্বার, দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। ঠিক আছে, আমরা এখন গ নাম্বারটা আলোচনা করবো। ঘ নাম্বারে কোনো সমস্যা ছিল না, তাহলে আমরা শুধু গ নাম্বারটা ব্যাখ্যা করি। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে এখানে উদ্দীপক 2, চিত্র 1 এবং চিত্র 2
যেহেতু চিত্র গ নাম্বার চিত্র 1 থেকে বলছে, তার মানে আমরা একটা লক্ষ্য করি, এখানে আমাদের তারের বা বস্তুর ক্ষেত্রফল এই ইকুয়াল দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার, ঠিক আছে। তারপরে এল নট আদি দৈর্ঘ্য দেওয়া আছে কত, 6 মিটার, 6 মিটার। তারপরে আমাদের মোট দৈর্ঘ্য বস্তুটির ভর দেওয়া আছে কত, এম ইকুয়াল টু কত কেজি দেওয়া আছে, 20 কেজি। বস্তুটির ভর দেওয়া আছে, যে বস্তু ঝুলানো আছে সেই বস্তু ভর দেওয়া আছে 20 কেজি। ইয়াং মডুলাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2.35 ইন্টু 10/11 নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার ইনভার্স 2, সরি এটা চাপের একক। আর কি দেওয়া আছে, এই তো এখান থেকে আমরা বের করব কি, এখান থেকে আমরা বের করব দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি কত, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি মানে এল মাইনাস এল নট, এটা বের করব এল মাইনাস এল নট। তো আমরা জানি স্থিতিস্থাপক যে হুকের সূত্র আছে, হুকের সূত্র অনুসারে পিয়ন ইকুয়াল টু ধ্রুবক পূরণ বিকৃতি। তাহলে পিয়নটা হচ্ছে আমাদের কত, পিয়ন হচ্ছে টি বাই এ, যেহেতু এখানে টির মান উল্লেখ আছে, তাহলে টি বাই এ ইকুয়াল টু ওয়াই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর এখানে হচ্ছে এল মাইনাস এল নট বাই কত, এল নট। এটা আমরা হুকের সূত্র থেকে অলরেডি আমরা অধ্যায়ে আলোচনা করছিলাম। তো এখান থেকে আমাদের বের করতে হবে দৈর্ঘ্য বৃদ্ধি মানে এল মাইনাস এল নট এর মান। তো আমরা বা টি ইন্টু এ ইকুয়াল টু, আমরা এটার সাথে গুণ করব ওয়াই ইন্টু এল মাইনাস এল নট বাই এল নট। তো এই আর গুণন করলে কি হবে, ওয়াই ইন্টু এল মাইনাস এল নট ইন্টু এ ইকুয়াল টু টি এল নট। তো সুতরাং এল মাইনাস এল নট ইকুয়াল টু উপর হবে টি এল নট বাই ওয়াই বাই এ। এবার দেখো এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি, আমাদের এটা মান বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমরা হুকের সূত্র থেকে তোমাদের অলরেডি বইতে দেওয়া আছে। আর এটা হচ্ছে ইয়াং মডুলাস। এবার টির মান হচ্ছে বল, প্রযুক্ত বল। এবার প্রযুক্ত বলের মান আমরা বের করতে হবে, অর্থাৎ বস্তুর মধ্যে যে বল কাজ করে, অলরেডি আমরা ভর দেওয়া আছে। তাহলে আমরা জানি ওজন ইকুয়াল টু এম জি। তো এম এর মান দেওয়া আছে 20 কেজি, আর জির মান 9.8 বসালে কার মান বের করবে, ওজন মান। যে পরিমাণ নিচের দিকে ওজন করে তার বিপরীত দিকে কিন্তু অতটুকু টান বল কাজ করে। তাহলে এখানে প্রযুক্ত বলটির মান হবে তা। তাহলে আমাকে প্রথমে এফ ইকুয়াল টু অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এম জির মান বের করতে হবে। এই এম জির মান, এ আর ডাব্লিউ একই কথা। তাহলে যে পরিমাণ বল নিচের দিকে কাজ করে বিপরীত দিকে একই পরিমাণ টান বল কাজ করে। যদি বেশি বল কাজ করতো তাহলে কিন্তু ছুঁয়ে যেত। তাহলে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হওয়ার কারণে নিচের দিকে যতটুকু বল কাজ করে উপরের দিকে ততটুকু বল কাজ করে। তাহলে উপরের দিকে বল মানে কার মান, এফ এর টির মান। তাহলে এখানে এই মানটা বের করবো আগে, নিচের দিকে প্রযুক্ত বল মানে উপর দিকে টান বল, তার মান টির মান পেয়ে গেলাম এখান থেকে। এল নট এর মান অলরেডি 6 মিটার দেওয়া আছে, পেয়ে গেলাম। ইয়াং মডুলাস দেওয়া আছে অলরেডি এটা। আর এর মান ক্ষেত্রফল বের করবে। তো ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার, তো 1 মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার নিতে হবে। আমরা জানি 1000 মিলিমিটার হচ্ছে 1 মিটার। তাহলে 1000 কিন্তু কত, 100 সমান তো মানে 0 3টা 0 6টা। তার মানে তোমাকে 10 ইনভার্স 6 দিয়ে এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 6, তাহলে হবে। আবার বলি মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার কিভাবে নিবা, আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তো 1000 দিয়ে ভাগ করা মানে কি, কয়টা 1000 স্কয়ার, যেহেতু দুইটা 1000, প্রতি 1000 এর শূন্য হচ্ছে 3টা, 3টা মোট 6টা, অর্থাৎ 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 1 ইন্টু 10 ইনভার্স 6, 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করা মানে কি, 10 ইনভার্স 6 দিয়ে গুণ করা আর কি। তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 6 হলে মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিলাম। তাহলে ক্লিয়ার। এই সূত্র থেকে টি মান হচ্ছে এটার মান, এল নট হচ্ছে এটার মান, ওয়াই হচ্ছে ইয়াং মডুলাসের মান, আর এর মানটা এখানে মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিলাম। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বের হয়ে যাবে। অর্থাৎ স্থিতিস্থাপক হুকের সূত্র থেকে আমরা লিখতে পারি এটা। তাহলে অলরেডি আমাদের 2020 শেষ। এবার আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2020-এ তোমাদের গ ঘ দুটি সমস্যা বলছো। উদ্দীপক, একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন এবং ছোট পিস্টনের ব্যাসের অনুপাত। ঠিক আছে, বড় পিস্টন এখানে এইটা বুঝেছি। আমি চিত্রটা একটু ক্লিয়ার করে দিই। এটা ব্যাসের অনুপাত,
বড় পিস্টন এবং ছোট পিস্টনের ব্যাসের অনুপাত কত, এটাকে আমরা এইটার ব্যাসকে আমরা D1 ধরি আর এটার ব্যাসকে আমরা D2 ধরি। তাহলে আমরা লিখতে পারি D2 আগে এটা বড়, তাহলে D2 অনুপাত D1 ইকুয়াল টু 5:1 বা D2 বাই D1 ইকুয়াল টু 5/1। তাহলে এটা হচ্ছে ছোট পিস্টনের ব্যাস আর এটা হচ্ছে বড় পিস্টনের ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এটার ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল হবে A1 আর এটার ক্ষেত্রফল হবে A2। এবার আমাদের কি দেওয়া আছে, ছোট পিস্টনে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে এত বল প্রযুক্ত হয়। তাহলে এখানে প্রযুক্ত বল F2 ইকুয়াল টু পেলাম কত, 300 নিউটন। এবার লক্ষ্য করো উদ্দীপক থেকে আমাদের অলরেডি বড় পিস্টন এবং ছোট পিস্টনের ব্যাসের অনুপাত দেওয়া আছে 5:1। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি। এবার লিখবে আর কি, বড় পিস্টন এবং ছোট পিস্টনের ব্যাসের অনুপাত যথাক্রমে এত, অনুপাত এত সমান এত। এবার দড়ি ছোট পিস্টনের ক্ষেত্রফল A1, বড় পিস্টনের ক্ষেত্রফল A2 এবং বড় পিস্টনে প্রযুক্ত মানে যে বল পাওয়া গেল সেই বল কি কিছু দূরত্ব অতিক্রম করা অনুভূত বল কমা F2 ইকুয়াল টু 300 নিউটন। এবার আমাদের বের করতে হবে ছোট পিস্টনে প্রয়োগকৃত বলের পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে F1 ইকুয়াল টু হোয়াট, আমাদেরকে বের করতে হবে F1 ইকুয়াল টু হোয়াট। কিভাবে অঙ্কটা করতে হবে দেখা দিচ্ছি। আমরা থেকে বল বৃদ্ধি করে নীতি থেকে অলরেডি আলোচনা করছিলাম, পাই F2 বাই F1 ইকুয়াল টু A2 বাই A1। এটা কিন্তু তোমাদের আমি যখন বই সম্পর্কে আলোচনা করছিলাম তখন কিন্তু আমি এটা দেখিয়ে দিয়েছিলাম এবং কিভাবে এটা প্রতিপাদন করতে হয় সেটাও দেখিয়েছিলাম। তো এবার এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে কার মান বের করা, F1 এর মান বের করা। তো আমরা F1 ইকুয়াল টু আমরা আর গুণন করে নিই F1 A2, ঠিক আছে। অথবা আমরা একটা কাজ করতে পারি, এটাকে বিপরীতকরণ করে নিই। বিপরীতকরণ করলে এখানে হবে F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2, বা এবার আমরা F1 এর মান বের করলে F1 ইকুয়াল টু এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে খেয়াল করো বিপরীতকরণ করছি, এবার F1 ইকুয়াল টু এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি F2 ইন্টু এখানে লিখতে পারি A1 বাই A2। এবার দেখো A1 আর A2 মান আমার সরাসরি নেই, এবার F2 ইন্টু এবার আমরা জানি A মানে কসাদের ক্ষেত্রফল, কসাদের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই R1 স্কয়ার আর এখানে হবে পাই R2 স্কয়ার, মানে A ইকুয়াল টু পাই R স্কয়ার। তাহলে প্রথমটার ক্ষেত্রে পাই এটা, এবার পাই পাই কাটা যাবে। তাহলে পরের লাইনে আমরা কি পাই, এখানে দেখাই দিই। তাহলে ইকুয়াল টু F1 ইকুয়াল টু এখান থেকে দেখা দিতে পারি, এটা কাটা যাবে। তাহলে এখানে হবে F2 ইন্টু এবার দেখো আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে লিখতে পারি D1 বাই 2 হোল স্কয়ার আর এটাকে লিখতে পারি D2 বাই 2 হোল স্কয়ার। আশা করি আর লাগবে না, এখন পারবো। এই F2 এর মান দেওয়া আছে 300, তাহলে এটার মান 300 নিউটন লিখবো, ঠিক আছে। আর পরে D1 এর মান খেয়াল করো, D1 এর মান দেওয়া আছে কত, D1 এর মান, ও আচ্ছা এখানে এবার একটু ক্যালকুলেশন করতে হবে। এবার এটাকে আমরা যদি এইভাবে করি তাহলে এটা মুছে দিই। লক্ষ্য করো এখানে ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি F2 ইন্টু এটাকে এভাবে লেখা যায়, উপরে হচ্ছে D1 স্কয়ার বাই 4 আর এখানে D2 স্কয়ার বাই 4 সমান F2 ইন্টু এটা যদি লিখি D1 স্কয়ার বাই 4 ইন্টু 4 বাই D2 স্কয়ার, তাহলে 4 উপরে কাটা যাবে, F1 ইন্টু উপরে হবে D1 স্কয়ার নিচে হবে D2 স্কয়ার, বা এটাকে একসাথে D1 বাই D2 স্কয়ার লিখতে পারি। জাস্ট এখান থেকে সমীকরণটা এইভাবে লিখবো, এইখানে A1 ইকুয়াল টু পাই R1 স্কয়ার, A2 ইকুয়াল টু পাই R2 স্কয়ার। এবার আমরা জানি ব্যাসার্ধ ইকুয়াল টু কি ব্যাস বাই 2 আর এখানে ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস বাই 2। এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এবার আমরা এইভাবে পেলাম। এবার এটাকে গুণ করলে এটা কাটা যাবে, তাহলে D1 বাই 2 হোল স্কয়ার। এবার আমরা D1 বাই D2 এর মান অলরেডি উল্টে দিলে, সুতরাং
d1/d2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/5। এই যদি d2/d1 ইকুয়াল টু এত হয় তাহলে উল্টা দিলে কত হবে, মানে বিপরীতকরণ করলেও কত হবে, d1/d ইকুয়াল টু 1/5। এখানে 1/5 হোল স্কয়ার লিখলেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে আমাদের গ শেষ। এবার ঘ, উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পিস্টনের কাজের পরিমাণ সমান হবে কি, বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে প্রমাণ করো। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এরকম আমি অবশ্য তোমাদের আমি বইতে আলোচনা করছিলাম একদম শেষ দিকে, যে এদিকে যদি এটা পিস্টনের দৈর্ঘ্য যদি এটাকে L1 ধরো, আর এটাকে যদি এটা দৈর্ঘ্যকে যদি এখানে L2 ধরো, তাহলে এখানে কাজের মান, আর এটা ক্ষেত্রফল যদি A1 ধরো, আর ক্ষেত্রফল যদি A2 ধরো, তাহলে এখানে যতটুকু আয়তন, খেয়াল করো এখানে আয়তন আর এখানে আয়তন হচ্ছে সমান। মানে এই পিস্টন কর্তৃক যতটুকু পানি অপসারণ করবে, এই পিস্টন কর্তৃক ততটুকু পানি কি করবে, অপসারণ করবে। অর্থাৎ এদিকের পানির আয়তন আর এদিকের পানির আয়তন কি হবে, সমান হবে। তাহলে এদিকের পানির আয়তন আমরা আয়তন ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্ষেত্রফল পূরণ উচ্চতা। তাহলে A1 L1 ইকুয়াল টু আমরা লিখতে পারি A2 L2। ঠিক আছে। এবার এখান থেকে আমরা দুটো ক্ষেত্রফল বের হলো। আমি একটু কোশ্চেনটা দেখে নিই। এবার এখান থেকে আমরা ইয়ার মান বের করবো, A1 L1 আর এখানে A2 L2 পেলাম। এবার আমরা এখান থেকে বা A1/A2 ইকুয়াল টু এখানে লিখবো L2/L1। এবার আমাদের কি কি দেওয়া আছে, মানটা বসাই দিই। আমরা জানি F2/F1 ইকুয়াল টু A2/A1। বিপরীতকরণ করে নিই, F1/F2 ইকুয়াল টু A1/A2, বা এখানে লিখতে পারি F1/F2 ইকুয়াল টু A1/A2 পরিবর্তে আমরা লিখতে পারি L2/L1। এবার যদি আমরা আর গুণন করি তাহলে লিখতে পারি F1/L1 ইকুয়াল টু F2/L2। এই পর্যন্ত আগে বের করবো, আমাদের বইতে যেভাবে দেওয়া আছে আর কি। ঠিক আছে। এবার আমরা এখান থেকে সুতরাং কাজের মান W1/W2 ইকুয়াল টু W1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি F1L1। ঠিক আছে। এই হ্যাঁ ঠিক আছে। আমরা জানি উপরে আমরা লিখবো F1L1/F2L2। তাহলে এটা হচ্ছে একটা কাজ, এটা হলো আরেকটা কাজ। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি F1L1 আসো F2L2। ঠিক আছে। এবার বাকিটা মান বসাই দিব। এখানে F1 এর মান হচ্ছে কত নিউটন, 12 নিউটন, মানে এটা গ থেকে পাই। আর F2 এর মান হচ্ছে কত নিউটন, এটা দেওয়া আছে কত নিউটন, মনে হয় কত নিউটন, 300 নিউটন। ঠিক আছে। আর L1 আর L2 পরিবর্তে আমরা লিখতে পারি L1/L2 পরিবর্তে এখানে এই যে এটা লিখতে পারি, বা A2/A1 ইকুয়াল টু L1/L2। এই L1/L2 পরিবর্তে লিখতে পারি A2/A1, আর A2 কে আবার ভাঙে নিব। তার মানে F1 এর মান আমরা বসাবো কত, 12 নিউটন। আমরা এটাকে আলাদা আলাদা করে নিই, বা ইকুয়াল টু F1/F2 ইন্টু L1/L2। তাহলে এটার পরিবর্তে নেব 12 নিউটন, আর এটার পরিবর্তে বসাবো 400 নিউটন, গুণ এটার পরিবর্তে বসাবো এই দেখো L1/L2 পরিবর্তে বসাবো A2/A1। তাহলে এখানে বসাবো A2/A1। এবার এটাকে এটা দিয়ে ক্যালকুলেশন করে এটাকে ভাঙাবো। তাহলে এখানে 12 নিউটন লিখবো, এটাকে 400 নিউটন লিখবো। হ্যাঁ, আর A2/A1 এর মান এখানে লিখবো আমরা অলরেডি A2/A1 এর মান আমরা পরিবর্তে এখানে আমরা একটা অঙ্ক করেছিলাম গতে, A2/A1 এর পরিবর্তে A2/A1 এর পরিবর্তে D2/D1 হোল স্কয়ার। এটা আমরা গ থেকে পাই। আমরা গতে লক্ষ্য করি, গতে যখন আমরা অঙ্ক করেছিলাম তখন সেখানে D2/D1 এর মান বের করছিলাম। অর্থাৎ A2/A1 এই যে
এ টু বাই এ ওয়ান এর মান আমরা ক্যালকুলেশন করে ডি টু বাই ডি ওয়ান যখন বের করছিলাম সেখানে ওইটার মান ডি টু বাই ডি ওয়ান এর মান আমরা এখানে কত পেয়েছিলাম 5, তাইলে এখানে 5 হোল স্কয়ার লিখবা। আবার দেখিয়ে দিচ্ছি, প্রথমে তোমাদের বইয়ের যে নিয়ম অনুসারে f1 l1 f2 l2 এটা বের করবে। এটা বের করার পর এবার এটা কাজ, এই কাজ আর এই কাজ, এই দেখো কাজ আর এই কাজ, এখানে কাজ w কি বল গুণ সরণ, এই যে বল গুণ সরণ, এটা পরিবর্তে এটা লিখতে পারি wd কি বল গুণ সরণ, এটা লিখতে পারি। এবার এইটার মানটা আর এইটার মানটা এটাকে আলাদাভাবে করে তারপর আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি l1 বাই l2, এটার মান দেওয়া আছে আর l1 বাই l2 এর মান a2 বাই a1 দেওয়া আছে। এটার পরিবর্তে আমরা গ থেকে কালেকশন করে a2 বাই a1 এর মান দেওয়া আছে 5, মানে d2 বাই d1 মানে তাদের অনুপাত দেওয়া আছে 5 হোল স্কয়ার। তারপর ক্যালকুলেশন করে w বাই w1 এর মান পাবো 1, অর্থাৎ w1 বাই w2 এর মান পাবো কত 1, তাহলে ক্যালকুলেশন করে w1 w2। অথবা তোমরা এখানে একটা কাজ করতে পারো, এভাবেই করতে হবে এই, আর আলাদাভাবে আরেকটা কাজ করতে পারো w এভাবে করতে পারো না, অনুপাত দিয়ে করতে হবে, যেহেতু তাদের অনুপাত দেওয়া আছে এভাবেই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই সূত্রটা ব্যবহার করবে, এই সূত্রটা ব্যবহার করে এটা বা এটা লিখবে, এটা বা এটার মান অলরেডি দেওয়া আছে। তারপরে কারণ আমরা আগেই প্রমাণ করছি যে বড় পৃষ্ঠা এখানে w1 এর মান আর এখানে w2 এর মান কি সমান, ঠিক আছে, এইভাবে ব্যবহার করবে, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারো তোমরা, আমরা জানি w বল পূরণ সরণ, এইটা না দেখালেও চলে, তোমরা এই পর্যন্ত করার পর এই পর্যন্ত করার পর এইভাবে লিখতে পারো, আমরা জানি w1 f1 l1 এবং wt f2 l2, এটা না করলেও চলবে। প্রথমে এখান থেকে আয়তন v1 v2 লিখতে পারো, v1 পরিবর্তে এটা তারপর এটা থেকে এইটা পেলাম। এবার আমরা কাজের সূত্র থেকে লিখতে পারি w1 f1 l1 w f2 l2। এবার সুতরাং w1 বা w2 এটার পরিবর্তে এটা এখানে বসাবো, এটার পরিবর্তে এখানে বসাবো, এটা বা এটা লিখলাম আর এটা আলাদা করে দেবো। এটার মান দেওয়া আছে 12 নিউটন, এটার মান দেওয়া আছে 400 নিউটন, আর l1 বাই l2 এর মান এখান থেকে বের করবো। বের করে এবার a2 বাই a1 এর মান আমরা লিখতে পারি d2 বাই d1 হোল স্কয়ার, আর এটার মানটা অলরেডি তুমি কত পাবা, এটার মান অলরেডি এদের অনুপাত দেওয়া আছে 5, তাই 5 হোল স্কয়ার লিখবে। এখান থেকে ক্যালকুলেশন করলে এটার মান কত বের হবে 1। সুতরাং w1 বাই w2 ইকুয়াল টু 1, আর গুণন করলে w1 ইকুয়াল টু w2, অর্থাৎ এই পিস্টনে কাজের মান আর এই পিস্টনে কাজের মান কি সমান। এভাবে আমরা পরে শেষ করতে পারি। তো বাকি অংশটা আমি আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে দিয়ে দিব। ধন্যবাদ সকলকে। তোমরা এই যতগুলো সৃজনশীল এখন আমি আলোচনা করছি এগুলো আবার বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে নোট করে ফেলবে, ঠিক আছে। ভালো থেকো সবাই।